অবশেষে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলায় এলেন। শুধু এলেন না, দিদির গড়ে এসে শোনা গেল মোদীর হুঙ্কার। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রায় লোকসভা ভোট শুরুর প্রাককালে, এক কথায় বলা যায় লোকসভা নির্বাচনী প্রচারের মতো এসে মোদী আরামবাগকেই কেন বেছে নিলেন প্রথম নির্বাচনী প্রচারের ক্ষেত্র হিসেবে? 42টা লোকসভার মধ্যে কেন প্রথম নরেন্দ্র মোদী এই আরামবাগ এবং কালকে কৃষ্ণনগরে কেন জনসভা করবেন? আরামবাগ এবং কৃষ্ণনগর এই দুটোই প্রথম টার্গেট কেন মোদীর হিসেবে? আমরা আজ এই বিষয়ে আলোচনা করব। নমস্কার দর্শক, আমি শুভঙ্কর মান্না আর আমার বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, আজকে এসে যেটা বাংলার মানুষ সব থেকে বড় অপেক্ষায় ছিল যে সন্দেশখালি নিয়ে কি বলবেন, তৃণমূলকে কতটা আক্রমণ করবেন, এই আশায় সারা বাংলার মানুষ অপেক্ষা করছিল। আর মোদী এসে ঠিক সেটাই করলেন। बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है। मां, माटी, मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी, इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी, क्योंकि इन्होंने संदेश खाली में जो किया, राजा राम मोहन राय, उनकी आत्मा आज रोती होगी। टीएमसी के नेता ने संदेश खाली में बहनों बेटियों के साथ दुस्साहस की सारी हदें पार कर दी। जब संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की, ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। बीजेपी के दबाव में इन सारे नेताओं ने रात दिन लड़ाई लड़ी, माताओं बहनों के सम्मान के लिए लड़ाई लड़ी, लाठियां खाई, मुसीबतें झेली। बीजेपी के दबाव में आखिरकार कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा। সর্বপ্রথম মা মাটি মানুষের সরকার হিসেবে পরিচিত তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না, এতটুকু দ্বিধাগ্রস্ত কুণ্ঠিত বোধ করলেন না। সরাসরি প্রধান এখানে টিএমসি সরকারে রয়েছে, যাকে বিজেপি শত্রু হিসেবে মনে করে, সেটাই করলেন। এবং কোথাও না কোথাও নির্বাচনী প্রচারের কথা ভেবে, নির্বাচনের কথা ভেবে, লোকসভা ভোটে 42টা আসনের কথা ভেবে বিজেপি যাতে এই রাজ্যে জয় লাভ করতে পারে তার রাস্তাটা খুলে দেওয়ার চেষ্টা করলেন। এবং এটাও এই রাজ্যের সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে অনেকটা পথ দেখিয়ে গেলেন এবং আশ্বস্ত করে গেলেন, বলতে পারেন পিঠে থপথপিয়ে দেওয়া, যে লড়ে যাও, তোমরা যা কাজ করছো তাতে প্রধানমন্ত্রী খুশি, তো তোমরা তোমাদের এই রাজ্যে লড়াইটা চালিয়ে যাও, পিছনে আমি আছি। তবে আজকেই নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে প্রথমে কিছু আলোচনা করব, তারপরে তার কিছু ঠিক ভুল, তারপরে মূল টার্গেট যে কেন আরামবাগ এবং কৃষ্ণনগরকে টার্গেট করছেন মোদী।
কারণ মোদি স্ট্র্যাটেজিস্ট, মোদি হচ্ছে চাণক্য, মোদির রণকৌশল দাতা বিজেপির ক্ষেত্রে। প্রথমে সে যেটা করার সেটাই করলেন সন্দেশখালীর মা বোনদের নিয়ে। এই সন্দেশখালীতে যেটা ঘটেছে সেটা দেশকে নিরাশা করেছে, দেশকে দুঃখী করেছে। দেশের আক্রোশ, রাগ হয়েছে সন্দেশখালী দেখার পর, যেখানে মা মাটি সরকার নামে পরিচিত, যারা স্লোগান দেয় মা মাটি মানুষের সরকার, তাদের সরকার কিভাবে এই রাজ্যে সন্দেশখালীর মতো ঘটনাকে ঘটতে সাহায্য করেছে, তারা কিভাবে সন্দেশখালীর ঘটনার, যেটা সিনেমাতে দেখতে পাওয়া যায় না, সন্দেশখালীর মতো ঘটনা ঘটিয়েছে এই রাজ্যে। আর সরকার চুপচাপ দেখতে চেয়েছে এবং সন্দেশখালীর ঘটনার মূল অপরাধীকে কিভাবে সরকার সহযোগিতা করেছে। শুধু তাই না, তিনি এ রাজ্যের মনীষীদের কথা উল্লেখ করেছেন যে রাজা রামমোহন রায় যদি আজকে থাকতেন তাহলে তার আত্মাও কি হচ্ছে আজকে দুঃখী হতো এই সন্দেশখালীর মতো ঘটনা দেখলে, যেখানে সন্দেশখালী মা বোনদের উপর যৌন নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সেখানে এই রাজ্যের টিএমসি এই সন্দেশখালী অপরাধীদের বাঁচানোর জন্য, ধর্ষকদের বাঁচানোর জন্য, যারা নিপীড়িত করেছে সেই তৃণমূল গুন্ডা বাহিনীকে বাঁচানোর জন্য তৃণমূলের পক্ষে যা করার দরকার সর্বশক্তি লাগিয়ে সেটা করার আপ্রাণ চেষ্টা করেছে। টিএমসি নেতা প্রায় 2 মাস ধরে নিখোঁজ ছিল, আর বাধ্য হয়ে সন্দেশখালী মহিলাদের আক্রোশে, বিজেপি নেতাদের আন্দোলনের ফলে, সিপিএম এর আন্দোলনের ফলে, কংগ্রেসের আন্দোলনের ফলে, সব থেকে বড় কথা সন্দেশখালী মহিলাদের আন্দোলনের ফলে বাধ্য হয়েছে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে। কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী যে কেউ তো টিএমসি নেতাকে বাঁচাতে চেয়েছিল, সেটা কারা বাঁচাতে চায় এই টিএমসি নেতাকে। তাই প্রধানমন্ত্রীর আবেদন ছিল যে চোটকে জবাব ভোট সে দেনা হ্যায়, অর্থাৎ যেভাবে বাংলার মহিলাদেরকে চোট দিয়েছে এই তৃণমূল সরকার, যেভাবে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, এই যে চোটটা দিয়েছে এর জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। অর্থাৎ লক্ষ্য একটাই, যে প্রধানমন্ত্রীর লক্ষ্য ভোট ব্যাংক, অর্থাৎ ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এই রাজ্যে এসেছেন এবং যেভাবে ভোটে প্রচারে করতে হবে সেই রণকৌশল ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী। মূল লক্ষ্য লোকসভা ভোট 2024। অপরদিকে এটাও প্রধানমন্ত্রী জানিয়েছে যে তৃণমূল হয়তো মনে করছে যে একটা নিশ্চিত ভোট টিএমসির পক্ষে রয়েছে, একটা বিশেষ সম্প্রদায়ের ভোট টিএমসির পক্ষে রয়েছে, কিন্তু মুসলিম মা বোনেরাও এই টিএমসি গুন্ডাদের বিরুদ্ধে জবাব দেবে সময় এলে। আর শুধু যে টিএমসি কে আজকে অ্যাটাক করেছেন তা নয়, ইন্ডিয়া গঠবন্ধনকেও অ্যাটাক করেছেন। যে সন্দেশখালী মতো যে ঘটনা ঘটেছে সেখানে লেফট এবং কংগ্রেস কেন সাইলেন্ট রয়েছে, কেন লেফট এবং কংগ্রেস এই দিদির কাছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইছে না, কেন এই রাজ্য সরকারের কাছে জবাব চাইছে না, যেখানে মল্লিকার্জুন খাড়গের মতো লোকও বলছে যে বাংলায় তো এইসব ঘটনা হতেই থাকে। তো এইভাবে বাঙালিদের কেন অপমান করছে তার জবাব জানতে চায় প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মনে করা হচ্ছে যে ইন্ডিয়া গঠবন্ধন ভ্রষ্টাচার, পরিবারবাদ, তুষ্টিকরণ এদের সাথে রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের সাথে নেই। এটা প্রধানমন্ত্রীর যুক্তি, যে মনে করা হচ্ছে যে ইন্ডিয়া গঠবন্ধন যেভাবে সন্দেশখালীর মতো ঘটনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেভাবে সাইলেন্স থেকেছে, সেখানে বোঝা যায় যে তারা এই দুর্নীতি এবং পরিবারবাদ এবং যে তুষ্টিকরণের রাজনীতি চলছে বিশেষ সম্প্রদায়ের পক্ষে, তারই কোথাও না কোথাও তাকে সাপোর্ট করছে। সুতরাং এই ইন্ডিয়া গঠবন্ধনকে ভোট দেওয়া উচিত নয়, এইভাবে আজকে ভাষণে প্রধানমন্ত্রী বাংলার জনগণকে বোঝাতে চেয়েছেন। অপরদিকে এটাও ঠিক যে টিএমসি যেভাবে বাংলায় অপরাধ ভ্রষ্টাচার করছে, সেটা মনে হচ্ছে যেভাবে দুর্নীতি বা যেভাবে করাপশন এই রাজ্যে ছড়িয়ে যাচ্ছে, সেটা মনে হচ্ছে একটা নিউ মডেল। যেমন বলা হচ্ছে একটা এই বাংলার একটা নিউ মডেল, করাপশনের একটা নতুন মডেল কোথাও না কোথাও দেশের কাছে পৌঁছে যাচ্ছে এই টিএমসির এই মডেলটা, যেটা মাটি মানুষের সরকার ছিল, কোথাও না কোথাও মনে করা হচ্ছে এটা করাপশন, ভ্রষ্টাচার, দুর্নীতি, নির্যাতন, যৌন নির্যাতন, এইরকম একটা মডেল টিএমসি সারা ভারতের কাছে এইরকম একটা রাজ্যের মডেলকে তুলে ধরার চেষ্টা করছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী খুব ক্ষোভ প্রকাশ করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকে লাগাতার আক্রমণ করেছেন আজকের ভাষণে, যেখানে প্রথমত টিএমসি প্রাইমারি টেট যে দুর্নীতি, টিচারের যে দুর্নীতি হয়েছে সেটা উল্লেখ করেছেন, মিউনিসিপ্যালিটি ভর্তিতে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে উল্লেখ করেছেন, রেশন দুর্নীতি, রেশন কেলেঙ্কারিতে যেভাবে শাহজাহান শেখকে ইডি ধরতে যায়, তারপর যেভাবে ইডির উপর হামলা হয়, তো এই কথাগুলো বলেছেন। জমি যেভাবে দখল করে নেওয়া হয়েছে সন্দেশখালীর মানুষদের, সেটার কথা উল্লেখ করেছিলেন। যেভাবে চিটফান্ড একে একে সারদা নারদা থেকে যেভাবে চিটফান্ড এই রাজ্যে প্রমোট হয়েছে তার উল্লেখ করেছেন।
আর গরু পাচার, কয়লা পাচার যেভাবে এই রাজ্যে ঘটেছে তার কথা উল্লেখ করেছেন। এক কথায় বলতে পারেন যে প্রধানমন্ত্রী আজকে এটা বোঝাতে চেয়েছেন টিএমসি এক কথায় লুট করছে। যেভাবে কেন্দ্র সরকারের কে বলা হচ্ছে যে এই রাজ্যে তৃণমূল বারবার বলে এসছে যে 100 দিনের টাকা দেয় না কেন্দ্র সরকার এই রাজ্যে টাকা আসতে দিচ্ছে না। তো প্রধানমন্ত্রীর দাবি ছিল যে টিএমসি কোথাও না কোথাও রাজ্যটাকে লুট করছে, আর সেই জন্য প্রধানমন্ত্রী এই লুটটা কি করতে দিতে পারেন, এই রাজ্যে যেভাবে অন্যায় হচ্ছে সেটা কি করতে দিতে পারেন, তাই এই লুট বন্ধ করতে চাইছেন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লি থেকে ঝাড়খণ্ড থেকে বাংলা, দিল্লি থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় এলেন এবং প্রথমে আরামবাগকেই বেছে নিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এখন আজকে এসে প্রথমত 7,200 কোটি টাকার একটা প্রজেক্ট ঘোষণা করেছেন। কালকে কৃষ্ণনগরে যাবেন, সেখানে 15,000 কোটি টাকার একটা প্রজেক্ট ঘোষণা করবেন। 6 মার্চ সন্দেশখালী মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন। অর্থাৎ আজকে 7,200 কোটি টাকার একটা প্রকল্প উদ্বোধন করেন বা তার শিলান্যাস করেন বলতে পারেন। কালকে 15,000 কোটি টাকার একটা শিলান্যাস করবেন, যেখানে আজকে দেখা গিয়েছে রেলের ওই 3য় লাইন বিছানোর কথা বলেছেন ঝাড়গ্রাম থেকে কোথায় কোথায় পর্যন্ত। তারপরে ওই যেটা এলপিজি গ্যাস বা তেলের লাইন, এইগুলোর জন্য পাইপ বিছানোর কাজ, যেটা ওই বিহার, তারপরে বিহার উড়িষ্যা হয়ে বাংলায় আসবে। তো এতে নাকি মানুষের তাড়াতাড়ি হবে, সুবিধা হবে এবং এই কর্মসংস্থান হবে। এটা প্রধানমন্ত্রীর যুক্তি যে এইভাবে যেভাবে দেশে বিকাশ হচ্ছে তাতে উন্নতি হবে। কিন্তু কোথাও না কোথাও আমার এটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শুধুমাত্র ভোটের সময় এলেই মনে হয় যেটা শিলান্যাস করতে হবে, যেমন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় এটা ওটা সেটা ABCD কত যে শিলান্যাস হয়, শুধু শিলান্যাসই হতে থাকে, কাজ দেখতে পায় না। সুতরাং এই রাজ্যেও প্রধানমন্ত্রী ভোটের সময় এখন এসে মনে হলো যে 7,000, 15,000, 20,000 টাকার 1,000 কোটি টাকার প্রকল্প প্রজেক্টকে উদ্বোধন করে দিয়ে যায়, আর বাংলার মানুষ ঢালাও আমাদের ভোট দিয়ে দেবে। এটাও কি ধরনের কথা? দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে প্রজেক্ট প্রকল্প তো হতেই থাকে, তার সাথে সাথে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে কর্মসংস্থান হবে, এতে নাকি যুবকরা রোজগার পাবে। কিন্তু আজ প্রায় 10 বছর ধরে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী রয়েছেন। সব থেকে বড় বেকারত্ব এই 2024 সালে, 23-24-এ। তো এই রাজ্যের কর্মসংস্থান হচ্ছে না, এই দেশেও কর্মসংস্থান হচ্ছে না। যেটা বলে থাকে বিরোধীরা যে 2 কোটি চাকরি কোথায় গেল, 15 লাখ টাকা কোথায় গেল, যেখানে দেখা গেছে রিসেন্ট যেটা পার্টির ফান্ডে যেভাবে টাকা জমা দেয় সেটা যাতে সুপ্রিম কোর্ট বলেছে যে সেটা প্রকাশ্যে আনা হোক। তো সেক্ষেত্রেও যে বলেছিল যে সুইজারল্যান্ড থেকে, সুইস ব্যাংক থেকে যারা টাকা জমা রেখেছে কালো টাকা, তাদের নাম প্রকাশ করবে বলে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি আজকে সেই ভ্রষ্টাচারী মানে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, নামই প্রকাশ করতে দিচ্ছেন না। সেখানে সুপ্রিম কোর্ট তো অনেক ভৎসনা করেছে এবং তাদের নাম প্রকাশ করতে বলেছে যে যারা পার্টির ফান্ডে চাঁদা দেয়। সেখানে দেখা গেছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, CPM সবাই যুক্ত। সব থেকে বেশি যুক্ত বিজেপি, তারপরে তৃণমূল। তো প্রশ্ন এরকম অনেক উঠছে। আর সব থেকে বড় কথা যে রেলের বিকাশের কথা বলছে, রেলে এই মাত্র 10 বছরে লোকই নেওয়া হয়নি, প্রায় সব ভ্যাকেন্সি রয়েছে। আর এই ভোটের সময় এসে 9,000 ওই এলপি নেবে এরকম। তো এই ভোটের সময় এসে 9,000 সরকারি চাকরির কথা ঘোষণা করছে। তো চাকরি তো দেয়নি। শিক্ষিত বেকারদেরকে ওই চপ ভাজা, পকোড়া ভাজার কথা বলেছেন, যেমন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলে চপ ভাজো। তো সুতরাং বেকারদের কোথায় কাজ হচ্ছে আমি জানি না, কিন্তু এই নেতা মন্ত্রীরা, এই প্রধানমন্ত্রী বলুন বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, একের পর এক শিলান্যাস করেন আর বলেন যে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের রেকর্ড অনুযায়ী যদি দেখা যায় যে বেকারদের সমস্যা বাড়ছে এবং 2014 সালের পরে বেকারের সমস্যা অনেক বেশি বেড়েছে। আর 2023-24-এ সব থেকে বেকারত্ব বেশি, বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের পেটের ভাত অন্য কেড়ে নিয়েছে রাজ্য এবং কেন্দ্র দুটোই সরকার। এরপর আসি মূল যেটা আমার আলোচনা বিষয় ছিল, যে আরামবাগকে কেন প্রধানমন্ত্রী মূল টার্গেট করছে। প্রথমত হচ্ছে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যে ন্যারেটিভও সেট করছেন এবং স্ট্র্যাটেজিও তৈরি করছেন। মূলত টার্গেট বিরোধীদের বলে দিচ্ছেন যে কিভাবে রণকৌশল করতে হবে। তো প্রধানমন্ত্রীর মূল টার্গেট হচ্ছে যে আমাকে এবারে 350 থেকে 400-র কাছাকাছি সিট আনতে হবে, না হলে অ্যাটলিস্ট 350 থেকে 400-র মধ্যে আনতে হবে। কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এবারে 300-র কাছে যাওয়াটাও খুব রিস্ক, কারণ যেভাবে আনএমপ্লয়মেন্ট, জিনিসপত্রের অকাল মূল্যবৃদ্ধি, তাতে হয়তো প্রধানমন্ত্রী অনেকটাই তার জনপ্রিয়তা হারাচ্ছে। কিন্তু বিজেপি এই ন্যারেটিভটাকে দেখতে চাইছে না। তারা প্রচার করছে যে এই নরেন্দ্র মোদী একটা মডেল এবং মোদী মডেলেই তারা মোদী ম্যাজিকে জিতবে এবং মোদীর গ্যারেন্টি বলে একটা টার্ম মেনেছে। এবং এখানে মনে করা হচ্ছে যে তারা এবারে 350 থেকে 400 সিট পেতে পারে। কিন্তু এটাও ঠিক যে এইভাবে 1977 সালেও যদি কেউ মনে করতো যে ইন্দিরা গান্ধীকে হারানো যাবে না, সেটা ভুল ছিল। বা 1987 সালেও যদি কেউ মনে করতো যে রাজীব গান্ধীকে হারানো যাবে না, এটাও ভুল ছিল। সুতরাং 2024 সালেও মোদীকে হারানো যাবে কি যাবে না সেটা জানি না, তবে সেই বিকল্প হয়তো আজকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে না এমনটা নয়।
কিন্তু এখন যদি আমি পর্যায়ে আসি, প্রথমে আসি যে মূল যে ন্যারেটিভ বা স্ট্র্যাটেজি যদি আমরা দেখি যে বাংলায় কেন আরামবাগকে মূল টার্গেট করেছে, সেটা হচ্ছে 2014 সালে যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখি, যেখানে বিজেপি 2014 সালে এই ওয়েস্ট বেঙ্গলে তৃতীয় পজিশনে ছিল, মানে সেকেন্ড পজিশনে ছিল না। তো 2014 সালে এখানে টিএমসি তখন ভোট পেয়েছিল 55.7%, আর বিজেপি পেয়েছিল 11.8%। তো মার্জিন ছিল প্রায় 43.9%। তো ভাবুন 2014 সালে 55% উপর ভোট পেয়েছিল তৃণমূল, আর বিজেপি পেয়েছিল 11%। কিন্তু 2019 সালে বিজেপি এই আরামবাগেই 44.8% ভোট পায়, আর টিএমসি আর বিজেপি পায় 44.7%। ভাবুন 2019 সালে টিএমসি পায় 44.8% আর বিজেপি পায় 44.7%, মানে 0.1% ভোটের পার্থক্য ছিল। এবং এই আরামবাগ সিটটা 1142 ভোটে বিজেপি হেরে যায়। তাহলে মূল মোদির টার্গেট ছিল যে 1142 ভোটে যেহেতু বিজেপি 2019 সালে হেরে গিয়েছিল, যাতে 2024 সালে এইরকম সিটগুলোকে বিজেপি জিততে পারে। কারণ উত্তরপ্রদেশ, গুজরাট বা মহারাষ্ট্র এইসব রাজ্যে, রাজস্থান, এগুলোতে বিজেপি ছিল বা আগেও ভোটে জিতেছে, তো এইসব জায়গায় সিট কমবে। কিন্তু এই পশ্চিমবঙ্গ বা পুরো ভারতে বিজেপি চাইছে কিছু সিট বাড়িয়ে নেওয়ার, নাহলে তাদের টার্গেটে পৌঁছানো যাবে না। আর সেটা করার জন্য বিজেপি মূল যেটা চাইছে যে এরকম কিছু কিছু সিট যেগুলো কম মার্জিনে বিজেপি গতবার হেরেছে 2019 লোকসভা ভোটে, সেগুলো যদি 2024 সালে জেতা যায়, সেগুলোর উপর যদি প্রচার প্রসার যদি একটু গুরুত্ব দেওয়া যায়, কার্যকর্তাদের নেতাদের যদি বেশি করে একটু নামিয়ে দেওয়া যায়, একটু ঠেলে মানে একটু গুতিয়ে যদি ঢোকানো যায়, যদি একটু বেশি মানুষকে প্রচার প্রসারে আনা যায়, যদি মানুষকে আশ্বস্ত করা যায় যে না এই সিটগুলো বিজেপি একমাত্র জিততে পারে বা বিজেপি আপনাদের রক্ষা করবে, তাহলে বিজেপি এর প্রফিটটা পেতে পারে। সেই আশায় চাইছেন যে এরকম আরামবাগের মতো কিছু সিটকে টার্গেট করতে। আর সেই জন্য কি মাত্র 142 ভোটে 2019 সালে হেরেছে বিজেপি এখানে। তারা চাইছে যে আরামবাগের সিটটা যাতে জেতা যায়। শুধু তাই নয়, আরামবাগের আশপাশ যদি দেখা যায়, এখানে 8টা সিট রয়েছে লোকসভা, যার মধ্যে 3টে সিট বিজেপি জিতে আছে আর 5টা সিট টিএমসি জিতে আছে। যেখানে ধরুন বিজেপি যেগুলো জিতে আছে হুগলিতে বিজেপি জিতেছে, বিষ্ণুপুর আর ঝাড়গ্রাম। তাহলে হুগলি, বিষ্ণুপুর আর ঝাড়গ্রাম এই 3টে সিটে যেহেতু আরামবাগের মতো জায়গায় বিজেপির মিটিং এর ফলে সুবিধা কি পাশাপাশি প্রায় 8টা সিট কভার হয়ে যায়। তো এক কথায় বলা যায় ভোটের প্রাককালে মানে এই আরামবাগের মতো জায়গায় সেন্ট্রাল জায়গায় মিটিং করার ফলে প্রায় 8টা লোকসভা সিট কভার হয়ে যায় এবং তাতে তার এফেক্টটাও পড়ে। যদি এখানে দেখা যায় 8টা সিটের মধ্যে 3টে সিট অলরেডি বিজেপির দখলে রয়েছে, হুগলি, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, যেখানে বিষ্ণুপুর এসসি এবং ঝাড়গ্রাম এসটি সিট, আর অপরদিকে 5টা সিট রয়েছে পাশাপাশি যেটা টিএমসির দখলে রয়েছে। যেমন ধরো ঘাটাল, আরামবাগ, শ্রীরামপুর, উলুবেড়িয়া, বর্ধমান পূর্ব। ঘাটাল, আরামবাগ, শ্রীরামপুর, উলুবেড়িয়া আর বর্ধমান পূর্ব, এই সিটগুলো যদি কথা হওয়া যায় তো এগুলো অলরেডি টিএমসি জিতে রয়েছে 2019 সালে। এবার আরামবাগের যদি গল্প বলি, তাহলে আরামবাগের বর্তমান এমপি হচ্ছে অপরূপা পোদ্দার, যাকে ওরফে বলা হয় আফরিন আলী। এই আফরিন আলীর স্টোরি রয়েছে যে হচ্ছে অপরূপা পোদ্দার একজন হিন্দু মেয়ে, কিন্তু বিয়ে করেছে একজন মুসলিম ছেলে, কিন্তু নামটা চেঞ্জ করে নিয়েছে আফরিন আলী, কিন্তু জাতি চেঞ্জ করেনি। এটা নিয়ে যখন কমপ্লেন করেছিল বিজেপি যে সে নামটা চেঞ্জ করেছে কিন্তু জাতি চেঞ্জ করেনি। এবার আরামবাগে যদি হিস্ট্রি দেখা যায় বা স্টোরি, সেখানে দেখা যাচ্ছে 82.5% হিন্দু ভোট রয়েছে আর মুসলিম ভোট রয়েছে 16.6%। কিন্তু তার মানে কি 82.5% হিন্দু ভোট, 16.6% মুসলিম ভোট। মুসলিম ভোট 16.6% হওয়া সত্ত্বেও আরামবাগে তৃণমূল জিতে আছে। কারণ তৃণমূল পক্ষে যেটা মূল প্রফিট হচ্ছে, তৃণমূল মুসলিম ভোটটা তো পাচ্ছেই, তার সাথে সাথে হিন্দু ভোটটাও পুরোপুরিভাবে পাচ্ছে। আর বিজেপি এখানে হিন্দু ভোট একত্রিত করার মধ্যে এখানে লিডার নেই, বা বিজেপি হিন্দুদেরকে একত্রিত করতে পারছে না, কারণ হিন্দুদের পুরোপুরি ভোটটা এখনো বিজেপিতে কনভার্ট হচ্ছে না। তো স্বাভাবিক কারণে অপূর্বা পোদ্দারকে যদি এবারে টিকিট দেওয়া হয়, অপূর্বা পোদ্দার চাইবে তার টার্গেট পূরণ করতে এবং এইরকম সিটে সেও চাইবে টিএমসিকে জেতাতে। আর সেই জায়গায় মোদি চাইছে যে আরামবাগের মতো এইরকম সিটগুলোকে টার্গেট করতে, যেখানে 142 ভোটে বিজেপি হেরেছিল গতবার 2019 সালে। তাই বিজেপির টার্গেট হবে যে এবারে অন্ততপক্ষে এরকম আরামবাগের মতো যে সিটগুলোতে, যেগুলো 1000, 2000, 5000 মধ্যে হেরেছে, সেই রকম সিটগুলোতে বেশি বেশি করে প্রচার করতে, যাতে বিজেপি এই সিটগুলো 2024 সালে জিততে পারে। কারণ অলরেডি বিজেপিকে লক্ষ্য রাখতে হবে যে উত্তর ভারত বা পশ্চিম ভারত এগুলোতে বিজেপি অলরেডি সরকারে আছে। একটা সরকার যদি লাগাতার দীর্ঘদিন একটা পার্টি থাকতে থাকে, তাহলে কি হবে, তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি শুরু হবে, মানুষের একটা ক্ষোভ আসবে, তার করাপশন আসবে। তো স্বাভাবিক কারণে উত্তর ভারত এবং পশ্চিম ভারতে বিজেপির সিট আর বাড়বে না, বরং কমবে। কারণ উত্তরপ্রদেশে বিজেপি গতবারে প্রায় 80টা সিট পেয়েছে, তো 82টার মধ্যে মনে হচ্ছে। তো স্বাভাবিক কারণে এবারে নিশ্চয়ই 82 না 81টা ছিল, তো 80 সিটের উপরে তো যাবে না, বরং উত্তরপ্রদেশ সিট কমবে। তো স্বাভাবিক কারণে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট বা মহারাষ্ট্র এইসব জায়গাগুলোতে যেগুলো বিজেপির মূল গড়, তো সেই সব জায়গায়, সেই সব রাজ্যে বিজেপির সিট কমবে। এবার দক্ষিণ ভারতে আঞ্চলিক দলগুলো রয়েছে, লোকাল পার্টি, সে জায়গায় কিছু কংগ্রেসও রয়েছে, যেমন তামিলনাড়ুর মধ্যে জায়গায় কংগ্রেস রয়েছে, তো সেখানে বিজেপি এখনো মাথা গলাতে পারেনি। তো বিজেপির মূল টার্গেট মোদির যে পুরো ভারতে কি কি রয়েছে, এই বাংলা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড,
আসাম, বাংলা, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব রাজ্যগুলোতে বিজেপি চাইবে যদি কয়েকটা সিট বাড়িয়ে নেওয়া যায়। কারণ বিজেপি যদি মোদির টার্গেট থাকে যে 300-র উপরে, 350 বা 400 বলছে, মোদি চাইবে যে 300-র কাছাকাছি থাকুক বা 350 ধরে রাখুক, কারণ মানুষকে বলতে হয়। কিন্তু যেভাবে 400 বলা হচ্ছে, যদি সেই 300-350 টার্গেট রাখতে হয়, তাহলে পুরো ভারতে বিজেপিকে সিট বাড়াতে হয়। এখন পুরো ভারতের মধ্যে গতবারে যদি বাংলায় ভাবা যায়, 18টা সিট অলরেডি বিজেপি পেয়েছে, তৃণমূল পেয়েছে 22টা সিট। তো এবারে নিশ্চয়ই সেই 18টা সিট ধরে রাখতে পারবে কিনা বিজেপি, সেটা নিয়েও সন্দেহ আছে। অনেকে 5টা 10টার কথা বলছে, কিন্তু বিজেপিকে যদি 18টা সিট বা তার বেশি সিট, যদিও বিজেপি বলছে আমরা 35টা টার্গেট রেখেছি, যদি 18টার উপরে সিট বিজেপিকে এই রাজ্যে জিততে হয়, তো এইরকম আরামবাগের মতো কিছু কিছু সিটকে টার্গেট করতে হবে, যেখানে অলরেডি বিজেপি কম ভোটে 2019 সালে হেরেছে। তো সেই জায়গায় আরামবাগে এরকম একটা সিট যেখানে বিজেপি যদি সমস্ত নেতাদের নামিয়ে দেয় বা সংগঠনকে মজবুত করার চেষ্টা করে, কারণ বিজেপির এখনো সংগঠন সেইভাবে নিরন্তর বুথ স্তর পর্যন্ত শক্তিশালী হয়নি। বুথ স্তর পর্যন্ত বিজেপির সংগঠন অতটা মজবুত নয়। 35টা সিট পাওয়ার জন্য বিজেপির যে সংগঠন দরকার সেটা এই রাজ্যে নেই, এটা সবাই জানে। কিন্তু এটাও ঠিক যে যেভাবে তৃণমূল একের পর এক করাপশন করে যাচ্ছে, কাটমানি করে যাচ্ছে, মহিলাদের উপর নির্যাতন, সব থেকে বড় কথা তৃণমূলের এখন বুথ স্তরের নেতারাও দুর্নীতিগ্রস্ত। তাই মানুষ চাইছে তৃণমূল থেকে মুক্তি পেতে। তো স্বাভাবিক কারণে তৃণমূল থেকে যদি মানুষ মুক্তি চায়, এখন সেই পুরোপুরি তৃণমূল বিরোধী ভোটটা বিজেপিতে ট্রান্সফার হবে কি সিপিএমে যাবে কি কংগ্রেসে যাবে, সেটা তো ভোটের পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। কিন্তু মানুষ চাইছে যে তৃণমূল থেকে মুক্তি, আর অপরদিকে বিজেপিও সেই সুযোগটা চাইছে, যদি ওই ভোটটা বিজেপির খাতে চলে আসে, বিজেপি কিছু সিট এই রাজ্যে বাড়িয়ে নিতে পারে। এখন মহিলা সুরক্ষা নিয়ে তাই বিজেপি লাগাতার আক্রমণ করছে এবং এ রাজ্যে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে। তো যদি মহিলা ভোট বা SC ST ভোট এইগুলো বিজেপির পক্ষে আসে, তাহলে বিজেপি জয়লাভটা অনেকটা সহজ হয়ে যাবে। অপরদিকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল CB আনন্দ বোস আজকে অলরেডি রাজভবনে মিটিং রয়েছে। এখন এটা নিয়ে কেউ কেউ বলতে পারে যে দিদি মোদি না সেটিং হয়ে যায়। তো এখন সেটিং কি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সেটা সময়ই বলবে। তবে কালকে যেটা দেখা যাচ্ছে যে ওই কৃষ্ণনগরে সভা রয়েছে মোদির। কৃষ্ণনগরও এমন একটা সিট যেখানে মহুয়া মৈত্র MP ছিলেন, যাকে সাসপেন্ড করা হয়েছে ক্যাশ ফর কোয়ারির জন্য, যে টাকা নিয়ে প্রশ্ন করতো লোকসভায়। তো কৃষ্ণনগরে যদি স্টোরি বলা যায়, 2014 সালে কৃষ্ণনগরে TMC ভোট পেয়েছিল 35.3%, বিজেপি পেয়েছিল 26.6%, অর্থাৎ 8.9% ভোটে এই রাজ্যে এই লোকসভা ভোটে তৃণমূল এগিয়েছিল। কিন্তু 2019 সালে গল্পটা অন্যরকম হয়। 45.3%, 45.3% ভোট পায় তৃণমূল, আর 40.6% ভোট পায় বিজেপি। প্রায় 4.7% ভোটে মার্জিনে তৃণমূল জিতে যায়। তাহলে 4.7% ভোট, তাহলে বিজেপি চাইবে যে কৃষ্ণনগরের মতো সিটগুলোকেও যাতে তাদের হাতের মুঠোয় রাখা যায়। সত্যি কথা বলতে এটাই যে কৃষ্ণনগরের মতো জায়গায় যদি মোদী সভা করে, তাহলে এখানে পাশাপাশি 3টে সিট যেটা তৃণমূলের দখলে রয়েছে, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ আর বোলপুর, পাশাপাশি 3টে লোকসভা। তো এই সিটগুলো অলরেডি TMC দখলে রয়েছে, এর প্রভাব পড়তে পারে। অপরদিকে বিজেপি রানাঘাট যেটা SC সিট, এটা বিজেপির অলরেডি দখলে রয়েছে, আর বহরমপুর যেটা কংগ্রেসের দখলে রয়েছে, অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুরের MP। তো বিজেপি চাইছে যে এরকম কৃষ্ণনগরের মতো জায়গায় মিটিং করে এইখানে যে 5টা লোকসভা রয়েছে, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বোলপুর, রানাঘাট, বহরমপুর, এইরকম জায়গায় কিছুটা এফেক্ট ফেলানো যায়, কিছুটা মানুষের মনে একটা বিজেপি নেতাকর্মীদের মনের মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া যায় যে না বিজেপি আছে, বিজেপি 2024 সালে আসতে চলেছে। হ্যাঁ, তো এইভাবে বিজেপিও চাইছে যে তাদের প্রচার এবং প্রসার যাতে মানুষের মনের মধ্যে ঢুকে যাওয়া যায়, মানুষের মনে একটা বিশ্বাস আনা যায় এবং কর্মীদেরকে যাতে একটা কি বলা যায়, একটা চার্জিং করে দেওয়া যায়, কর্মীদের যাতে একটা টার্গেট বেঁধে দেওয়া যায়, কর্মীরা যাতে অ্যাক্টিভ থাকে। সত্যি কথা বলতে 2018, 19 এবং 21 সালে যদি আমি ভোটের পার্সেন্টেজ দেখি, 2018 সালে পঞ্চায়েত ভোট হয়েছিল এই রাজ্যে, তো সেখানে TMC ভোট পায় 78%, আর 2018 সালে বিজেপি ভোট পায় 12%, মানে হিউজ ডিফারেন্স। কোথায় 78% TMC ভোট পেয়েছে আর বিজেপি পেয়েছে মাত্র 12%। তো বুঝতেই পারছেন যে বিজেপির, আর অবশ্য পঞ্চায়েত ভোট বিজেপি ভোটই দিতে পারেনি, কারণ এই রাজ্যে TMCর গুন্ডা বাহিনীরাই পঞ্চায়েত ভোট দখল করে নেয়। কিন্তু 2019 সালে যদি লোকসভা ভোট দেখি, তাহলে বিজেপি ভোট পেয়েছিল 41%, কিন্তু TMC ভোট পায় 43%, 43%, মাত্র 2%-এর ডিফারেন্স ছিল 2019 সালে। তখন মোদী একটা ঝড় এই রাজ্যে ছিল। কিন্তু 2021 সালে উল্টো হয়ে যায়, যেখানে 2%-এর ডিফারেন্স ছিল সেটা অনেকটা বেড়ে যায়, কারণ মানুষ 2019 সালে মোদীকে চেয়েছিল, কিন্তু 2021 সালে লোকসভা ভোটে মোদীকে চায়নি, TMC-কে চেয়েছিল। 2021 সালে বিধানসভা ভোটে TMC পায় 48% এই রাজ্যে, আর বিজেপি পায় 38%, 38%, প্রায় ডিফারেন্স হচ্ছে 10%।
কোথায় 48% টিএমসি ভোট পায় আর বিজেপি পায় 38%। অর্থাৎ কোথাও না কোথাও হিন্দি বলয় বা বিজেপির ওই একে একে টিএমসি থেকে নেতারা বিজেপিতে জয়েন করা, এগুলো ভালো হিসেবে ভালো চোখে মানুষ দেখেনি এবং বিজেপিকে আলটিমেটলি রিজেক্ট করে। যদিও বিজেপি এটা মানতে রাজি নয়, তাদের যুক্তি ছিল না 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 আমরা তো সেই কোথায় 2014 সালে 2টো সিট ছিল, আমরা 2019 সালে 18টা সিট পেয়েছি, কোথায় সে আমরা এমএলএ ছিল না আর আমরা 77টা এমএলএ পেয়েছি, 3 থেকে 77। তো এরকম গল্প শোনায়। মূল যেটা টার্গেট সেটা হচ্ছে আজকে বুঝতেই পারছেন, আজকে বলা হচ্ছে যে মোদি মমতা এবং রাজ্যপাল বৈঠক হচ্ছে রাজভবনে। এটা নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করতে ছাড়েননি যে মমতা গিয়ে মোদির পায়ে ধরে ক্ষমা চাইতে গিয়েছে। তো এখন ভাইপোকে বাঁচাতে হোক বা পিসিকে বাঁচাতে হোক, মোদি মমতা বৈঠক হোক, টিএমসির ক্ষেত্রে এখন দুই দিক থেকে বিপদ। এক হচ্ছে ভাইপোকে বাঁচানোর জন্য মোদির সঙ্গে একটা সেটিং করে চলতে হবে। এটা অনেকে মনে করছে মোদির সঙ্গে যদি না সেটিং করি, ইডি সিবিআই একের পর এক এই রাজ্যে লাগিয়ে দেবে, গ্রেপ্তার করে যাবে। সুতরাং একটা বিজেপির সঙ্গে একটা আঘাত করে চলতে হবে টিএমসিকে, মানে এই মোদি মমতাকে বা দিদি মোদি একটা সেটিং রাখতে হবে। অপরদিকে টিএমসির ক্ষেত্রে এটাও সমস্যা যে বিজেপিকে সরাসরি সাপোর্ট করা যাবে না এবং ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গে থাকতে হবে। কারণ ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গে যদি না থাকে, এই রাজ্যে মুসলিম ভোট তৃণমূল থেকে সরে যাবে। অর্থাৎ মুসলিম ভোটের কথা মাথায় রেখে ইন্ডিয়া গঠবন্ধনকেও আঁকড়ে ধরে রাখতে। যদিও দিদি বলেছেন যে একলা চলবে, একলা চলার কথা বলেছেন, একলাই লড়বে। তো এইভাবে দুটো কন্ট্রোল করতে হচ্ছে, কারণ এই রাজ্যে এক হচ্ছে 27 থেকে প্রায় 30% মাইনরিটি ভোট, সেটা তৃণমূলের দখলে। আর অপরদিকে বিজেপি চাইছে যে তৃণমূলের এই মাইনরিটি ভোটটা ভেঙে যাক এবং হিন্দুরা এক হয়ে বিজেপিকে জেতাক। কিন্তু এটাও ঠিক যে মোদি এসে এই তো একের পর এক শুধু প্রকল্প উদ্বোধন করে চলে যায়। যেমন এই রাজ্যে দিদিও উদ্বোধন করেন। ভোট এলে মনে হয় যে রেলের উদ্বোধন করতে হবে, এই যে 7,200 কোটি টাকার উদ্বোধন করলেন প্রকল্প, ওই রেল, তারপরে পাইপলাইন, তেলের পাইপলাইন, এলপিজির পাইপলাইন, কিন্তু বুঝতে পারি না এতে কর্মসংস্থান কি হয়। কারণ রেলে এই তো রিসেন্ট মানে 10 বছরে বেরিয়েছে যে 9,000 লোক নেবে এলপি টেলপির সঙ্গে। তো যেখানে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলে সেখানে 9,000 লোক। তো এই 2024 সালে সব থেকে বেশি বেকারত্ব সৃষ্টি হয়েছে 23-24। 2014 সালে আগে তবু ভালো ছিল, কিন্তু এই 2023-24 সব থেকে বেশি বেকারত্ব এই দেশে এবং এই রাজ্যে সৃষ্টি হয়েছে। তো স্বাভাবিক কারণে মোদি সেইভাবে শিক্ষিত ছেলে মেয়েদেরকে কোনো রোজগার দেওয়ার ব্যবস্থা করেনি। এখন কিছু বলতে গেলে বলবে যে পকড়া ব্যবসা করো, চপ ব্যবসা করো। আর দ্বিতীয় কথা হচ্ছে যেভাবে বলা হচ্ছে যে আমি এই প্রকল্প উদ্বোধন করলাম, ওই প্রকল্প উদ্বোধন করলাম, রেলের উদ্বোধন করলাম। রেল, সত্যি কথা বলতে রেল আমাদের ওই বন্দে ভারত চললো কি না চললো তাতে কিছু যায় আসে না। রেলের মূল যেটা দরকার সেটা হচ্ছে টাইমিং, যে রেলের সংখ্যা বাড়াতে হবে, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে প্রথম কথা। ট্রেনের সংখ্যা বাড়ালে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে পাত বাড়াতে হবে, লাইন বাড়াতে হবে। তো সেইগুলো করলে, কারণ ম্যাক্সিমাম এই দেশের মানুষ লোকাল ট্রেনে চলে, এক্সপ্রেস ট্রেনে অত লোক চলে না। আর গতিটা এখানে ইম্পর্টেন্ট না। আর যদি সত্যিই যদি এত রেলের উদ্বোধন হচ্ছে, এত রেলের প্রকল্পে প্রজেক্টে কাজ করা হচ্ছে, তো মানুষের রোজগার কোথায়, রেলের কর্মচারী কোথায়? এটাও ফ্যাক্ট, চাকরি দেওয়া হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে বারবার মোদি বলেন যে আমি এই কর্মসংস্থান হচ্ছে, ওই কর্মসংস্থান হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের যদি রেকর্ড দেখেন, যেখানে ছেলে মেয়েদের রোজগার কমে গেছে, শিক্ষিত যুবকদের চাকরি নেই, রোজগার নেই, কলকারখানা নেই, শিল্প নেই। প্রভিডেন্ট ফান্ডের রেকর্ড দেখলে বোঝা যায় প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকাই জমা পড়ছে না। তো ছেলেমেয়েরা কাজ করছে না, কি করে চলছে প্রশ্ন এখানে। অর্থাৎ শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে বসে আছে। এটা সরকার হয়তো প্রচার করবে না, কিন্তু আলটিমেটলি রেকর্ড থেকে, তথ্য থেকে, সরকারি তথ্য থেকে বোঝা যায় যে 23-24 সব থেকে এই দেশে রোজগার কমেছে। আর সব থেকে বড় কথা, যে মোদি বলে যে করাপশন হাঁটাবো, কাটমানি হাঁটাবো, সুইস ব্যাংক থেকে কোনো টাকা আনে না, প্রচার করে না। অপরদিকে যারা পার্টির অ্যাকাউন্টে টাকা জমা দেয় তাদের নাম গোপন রাখে, আর সেটা সুপ্রিম কোর্টে সেই জন্য কেন্দ্র সরকার ঝাড়ও খেয়েছে। অপরদিকে দিদির ক্ষেত্রেও সমস্যা, কারণ একদিকে মুসলিম ভোট তাকে নিতে হবে, একদিকে মোদির সঙ্গে সেটিংও রাখতে হবে, আবার তাকে লড়তে হবে। কিন্তু যেভাবে পা থেকে মাথা পর্যন্ত একদম সে বলা হয় না তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেক্ষেত্রে পিসি ভাইপোকে বাঁচানোর জন্য এবং এই রাজ্যকে দখলে রাখার জন্য তাকেও মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভর করে থাকতে হবে। আর করাপশন, কাটমানি তো আছে। তো স্বাভাবিক কারণে তৃণমূলও এখন দোদুল্যপনায়, বিজেপিও চাইছে